আমি যেদিন বাবা হলাম, সেদিন আমার এক স্টুডেন্ট বেস গিটার শিখতো আমার কাছে। সে আমাকে হঠাৎ করে বলল যে বেস বাবা বলে সম্বোধন করলো আরকি। সেখান থেকে অ্যাকচুয়ালি বেস বাবাটা আসে। গান বলতে আমি বুঝি যে এটা একটা ফিলিং, এটা লাইফ। এটা একটা লাইফের একটা পার্ট। গান আগে আমরা ছোটবেলায় যখন ৳৩৫ দাম দিয়ে আমরা ক্যাসেট কিনতাম। ক্যাসেটটা কিনে নিয়ে বাসায় এসে আমাদের কাজটা ছিল হচ্ছে আমরা গানটা শুনবো, পুরো অ্যালবামটা শুনবো। আমাদের এখন আর অন্য কোনো কাজ নাই। কিন্তু এখন মানুষজন যেটা করে যে আচ্ছা গান বের হয়েছে ১টা ২টা, ওই ২টা আমরা আচ্ছা ইউটিউবে শুনে ফেলাই, স্পটিফাই শুনে ফেলি। আমি নিজেকে অ্যাকচুয়ালি বেস প্লেয়ার হিসেবে চিন্তা করি। তারপরেই আমি নিজেকে চিন্তা করি একজন লিরিক রাইটার হিসেবে, একটা গীতিকার হিসেবে। আমি গান লিখতে পছন্দ করি খুব। আমি যতটুকু না গান গাইতে পছন্দ করি তার চেয়ে বেশি পছন্দ করি গান লিখতে। ৪ বছর অর্থহীন কোনো রকম কিছুতে ছিল না। একটা গান করিনি, একটা মিউজিক ভিডিও করিনি, একটা অ্যালবাম দিইনি, একটা কনসার্ট করিনি। ৪ বছর আমি অসুস্থতার জন্য পুরোপুরি শোয়া ছিলাম আমি বিছানায়। আমার ব্যান্ড কিন্তু হাল ছাড়ে নাই। আমার ব্যান্ড কিন্তু বলেছে যে না সুমন ভাই সুস্থ হবে, আমরা তারপরে আবার ব্যান্ড করব। কেউ ব্যান্ড ছাড়ে নাই, কিছু হয় নাই। তারপর যখন সুস্থ হয়েছি আমরা তারপরে ডিসিশন নিয়েছি যে ফ্যানরা আমাদের জন্য এতদিন ধরে ওয়েট করেছে। সো আমাদের মোটোটা হচ্ছে গিয়ে আমরা এখন অ্যালবাম করি, আমরা এখন মিউজিক করি, কনসার্ট করি একমাত্র ফ্যানদের জন্যে। আমরা আমাদের মেইন গোল টাকা পয়সা না, আমাদের মেইন গোল ফেম না, আমাদের মেইন গোল নিজেদের মিউজিক করার প্যাশন না। ওটা করতে চাইলে ইন্ডিভিজুয়ালি সলো আমরা করতে পারি। সো আমরা অর্থহীন করে যাচ্ছি, আমাদের ফ্যানদের জন্য করে যাচ্ছি এবং ফ্যানদের জন্যই করব। এইটাই হচ্ছে কি আমাদের টার্গেট। আমরা অর্থহীন অনেক দিন পরে অ্যাকচুয়ালি দেশের বাইরে শো করতে এসেছি। সো অনেক দিন হয়ে গেল। সো অনেক দিন পরে এসে মিক্সড ফিলিং। প্রথমে হচ্ছে যে ফ্র্যাঙ্কলি স্পিকিং ওয়েদারের সাথে ম্যাচ করতে প্রথমে একটু কষ্ট হয়েছে। ঠান্ডা পার্সোনালি আমি ঠান্ডা নিতে পারি না, ওরা পারে। আমার ঠান্ডা সহ্য করতে একটু কষ্ট হয়। সো এটা একটা প্রবলেম ছিল। কিন্তু কনসার্ট করতে কোনো সমস্যা নেই। বস্টনের কনসার্ট ওয়াজ বিউটিফুল। পারফর্ম করতে কোনো সমস্যা হয় নাই। প্রবাসের ব্যাপারটা হচ্ছে যে প্রবাসে শো করতে আসার কারণটাই হচ্ছে গিয়ে যে অনেক অর্থহীন ফ্যানই চায় যে আমাদের কনসার্ট দেখতে, প্রবাসে যারা থাকে কিন্তু তারা সেই চান্সটা পায় না। বিকজ আমরা প্রবাসে শো প্রচণ্ড কম করি, প্রচণ্ড মানে আমরা করি না বললেই চলে আর কি। সো এই কনসার্টটা করার আগেও বোধহয় ৬ মাস ব্যাক অ্যান্ড ফোর্থ কথাবার্তা হয়েছে অর্গানাইজারদের সাথে, এবং তারপরে আমরা ঠিক করেছি যে হ্যাঁ আমরা এই কনসার্টটা করছি। কেমন সাড়া পাচ্ছেন এই যে আসলেন? কেমন ভালো লাগছে? কেমন? অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। দ্য এক্সপিরিয়েন্স ইজ ওয়ান্ডারফুল। এবং আমরা যে এই পরিমাণ আতিথেয়তা পাচ্ছি আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টদের কাছ থেকে, অর্গানাইজারদের কাছ থেকে, দিস ইজ অ্যামেজিং। তারা আমাদের জন্যে যথেষ্ট করছে এবং খুব ভালো লাগছে ব্যাপারটা আর কি। আমরা সকলেই জানি আসলে আপনাকে বেজ বাবা হিসেবে সবাই চিনেন কিংবা জানেন, পরিচিত সবথেকে মুখে মুখে বেজ বাবা। যেমন এখানে আমরা যখন নিউজটা করি আপনাকে শিরোনামেই দিয়েছিলাম বেজ বাবা, কারণ দর্শকরা আপনাকে সেই নামেই বেশি পছন্দ করেন আর কি। সো এই জার্নিটা যদিও আমরা জানি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন এই মানে এটা কিভাবে আপনার নামকরণটা হলো আর কি? এটার ব্যাপারটা একটু ফানি। ব্যাপারটা হচ্ছে যে আমি যেদিন বাবা হলাম সেদিন আমার এক স্টুডেন্ট বেস গিটার শিখতো আমার কাছে। সে আমাকে হঠাৎ করে বলল যে বেস বাবা বলে মানে সম্বোধন করলো আর কি। আমি বললাম এইটা কি? বলে যে না আমি আপনার নাম দিলাম আর কি, বেস বাবা এইভাবে। সো ওইখান থেকে জিনিসটা ছড়াতে ইন্টারনেটে আমার তখন আমরা আইআরসিতে কথা বলতাম। তখন MSN মেসেঞ্জার পর্যন্ত ছিল না, ফেসবুক তো ছিলই না আর কি। সো আইআরসিতে কথা বলতাম, ওইখানে একটা নিকনেম নিতে হতো। ওই নিকনেমে সে আমার নাম রেজিস্টার করে ফেললো বেস বাবা। সো ওইখান থেকে সবাই আমাকে বেস বাবা ডাকা শুরু করলো। সবার ধারণা হচ্ছে যে ব্যাপারটা এসেছে ফাদার অফ বেস থেকে, কিন্তু ব্যাপারটা ওইটা না। ব্যাপারটা ছিল যে আমি বাবা হয়েছিলাম সেদিন আমাকে বেস বাবা নামে ডাকা হয়েছিল। সেখান থেকে অ্যাকচুয়ালি বেস বাবাটা আসে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং বিষয়টা আসলে। সো আরেকটা প্রশ্ন হচ্ছে কি, অনেক লড়াই, অসুস্থতা, অপারেশন সব কিছুর পর আপনি যেভাবে আবার স্টেজে ফিরে এসেছেন, এটা আসলে সত্যি মানে সবার জন্য অনুপ্রেরণাদায়ক আর কি। যারা গানের বলেন কিংবা যারা অন্যান্য জগতে আছেন সবার জন্য একটা অনুপ্রেরণাদায়ক।
এই ফিরে আসার শক্তিটা আসলে আপনি কোথা থেকে পেয়েছেন? এটা আমি জানি না কোথা থেকে পেয়েছি, বাট মোস্ট লাইকলি এটা জেনেটিক। আমি আমার বাবাকে দেখেছি 3বার ক্যান্সার ফাইট করেছে, এবং সে এখনও সে 90-এর কাছাকাছি, এখনও সে যেভাবে ঘুরে ফিরে বেড়ায়। সো আমার মনে হয় এটা বাবার কাছ থেকে পাওয়া। মানে মনটাকে শক্ত রাখাটাই এখানে মেন ব্যাপার, শরীরটাকে না। মানে মনের শক্তিটাই মনের শক্তিটা অ্যাকচুয়ালি অনেক বড় ব্যাপার। আরেকটা ব্যাপার আমি যেটা বলবো যে মানুষের দোয়া, যে পরিমাণ দোয়া আমি মানুষের কাছ থেকে পেয়েছি, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। ময়মনসিংহে আনন্দমোহন কলেজে পড়া একটা ছেলে, সে রমজানের সময়, তারাবির সময় সে টিফিন ক্যারিয়ারের মধ্যে খাবার নিয়ে যেত, তারাবি পড়তো, পড়ার পরে সে ওইখানে মসজিদ থেকে যেত এবং সারাক্ষণ নামাজ পড়তো এবং আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ সুমন ভাইকে ঠিক করে দাও, তার গান আমাদের দরকার নেই, তার কোনো অ্যালবাম আমাদের দরকার নেই, কিন্তু উনি যাতে সুস্থ হয়ে যায়। এবং সেই ফজরের নামাজ পর্যন্ত, মানে সেহরি পর্যন্ত সে ওইখানে থাকতো, সেহরি করে তারপর সে বাসায় ফিরতো। এই নিউজটা আমি পেয়েছি তার ফ্রেন্ডের কাছ থেকে। সে নিজেও আমার সাথে জীবনে যোগাযোগ করার সাহস পায় নাই, কিন্তু তার ফ্রেন্ড আমাকে বলেছে, দেখেন আপনার এরকম ফ্যান আছে, শুনবে আপনি সুস্থ হইতেই হবে। সো এই ধরনের ফ্যানদের আমি কিভাবে ইগনোর করি? এটা তো সম্ভব না। এরকম অনেক নিউজ, মানে অনেক ধরনের ঘটনা আমি শুনেছি অনেক মানুষদের জনের কাছ থেকে। তারপরে যখন সুস্থ হলাম, সুস্থ হওয়ার পরে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা ফেয়ারওয়েল কনসার্ট করবো, একটা চিটাগাংয়ে, একটা ঢাকায় করে আমরা শেষ করে দিব। কিন্তু এইসব ঘটনা শোনার পরে ডিসিশন নিলাম যে না, এইভাবে ব্যান্ডটাকে বন্ধ করা উচিত না। সো আমরা ডিসিশন নিলাম আমরা ফেয়ারওয়েল কনসার্ট না করে আমরা কামব্যাক কনসার্ট করব। তারপরে আবার অর্থহীন 2022 সাল থেকে রেগুলারলি আমরা কনসার্ট বেশি করি না, খুব কম করি, বছরে 6টা কনসার্ট করি, রেগুলারলি 6টা কনসার্ট আমরা করছি। এবং তারপর থেকেই আমরা অর্থহীনের জনপ্রিয়তা কোনো একভাবে আগের চেয়ে কোয়াড্রিপল হয়ে গেল কোনো একটা কারণে। এবং আমরা কনসার্টগুলো আমরা ভিন্ন ধারায় করি, এক কনসার্টে আমরা এক ধরনের এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি। সো ফ্যান্সরা যখন আসে তখন তারা একটা কনসার্ট শুনে, গান শুনে অ্যাকচুয়ালি ফেরত যায় না, একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত যায়। সো ওইটা করারই চেষ্টা করি। সেটাই বলছিলাম যে আপনার গানের কথাগুলোতে একটা বার্তা থাকে কিংবা একটা গভীরতা থাকে আপনার গানের কথাগুলোতে। মানে এই গভীরতা মনে হয় যে যেন জীবন, মৃত্যু আর জন্মের একটা গল্প থাকে আর কি। সো আপনার কাছে এখন গান মানে কি আসলে? গান অ্যাকচুয়ালি আমি নিজেকে অ্যাকচুয়ালি বেস প্লেয়ার হিসেবে চিন্তা করি, তারপরেই আমি নিজেকে চিন্তা করি একজন লিরিক রাইটার হিসেবে, একটা গীতিকার হিসেবে। আমি গান লিখতে পছন্দ করি খুব। আমি যতটুকু না গান গাইতে পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করি গান লিখতে। এবং আমি যখন গান লিখি, আমি অনেককেই বলছি যে আমি মিথ্যা গান লিখতে পারি না, আমি সত্যি গান লিখি। সত্যি গানটা কি? সত্য গানটা হচ্ছে গিয়ে যে জিনিস আমার লাইফে ঘটেছে বা আমি ফিল করেছি, অথবা আমি চোখের সামনে দেখেছি যে আমার আশেপাশের মানুষজনরা লাইফে যেসব ঘটনার ভিতর দিয়ে গিয়েছে, আমি ওই সব জিনিসপত্র নিয়ে গান লিখি। যে কারণে আমার গানগুলো মানুষজনকে টাচ করে খুব তাড়াতাড়ি, বাস্তবিক জিনিসটা বাস্তব, জিনিসটার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি সাধারণ মানুষরা যায়। সো গান বলতে আমি বুঝি যে এটা একটা ফিলিং, এটা একটা লাইফের, এটা লাইফ, এটা একটা লাইফের একটা পার্ট। এটা খালি আমার লাইফের পার্ট না, এটা জনসাধারণ সবারই লাইফ। সবাই বলে যে শোন ভাই, এই গানটা আমার লাইফের সাথে মিলে গেছে, এই গানটা আমার লাইফের সাথে মিলে গেছে। কোনো না কোনো গান কারো না কারো লাইফের সাথে মিলে যায়। অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি, নামটি যেন পুনর্জন্মের একটা প্রতীক হিসেবে আপনি মনে হয় নামকরণটা দিয়েছেন আর কি। এই অ্যালবামটা কতটা আপনার নিজের জীবনের প্রতিচ্ছবি হিসেবে আছে আর কি? এই অ্যালবামটা তো অ্যাকচুয়ালি একটা সিকুয়েল। অ্যাকচুয়ালি আমরা ফিনিক্সের ডায়েরি 1 নামে একটা অ্যালবাম বের করেছিলাম 2022 সালে,
এটার নাম ফিনিক্সের ডায়েরি 2। সো এটা হচ্ছে ওটারই সেকেন্ড পার্ট বলা যেতে পারে। এখানে একটা বলা যায় একটা মানুষের কথা বলা হয়েছে যে কিনা যার কিনা বলা যায় পুনর্জন্ম হয়েছে টাইপের একটা ব্যাপার আর কি। এখানে দুঃখ, বেদনা, রাগ, প্রতিশোধ পরায়ণতা এই ধরনের ঘটনাও আছে আর কি। তার লাইফে একটা ভালো সময় ছিল, তারপরে তার খারাপ সময় যায় দেখি সে অ্যাকচুয়ালি পুরো ছাই হয়ে যায়। ছাই থেকে সে আবার ফিনিক্সের মতো আবার পুনর্জন্ম নেয়। তারপরে উঠে দাঁড়ানোর পরে তার মধ্যে সেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা গ্রো করে, যেটা হওয়ার কথা না, বিকজ সে একজন ভালো একটা মানুষ, কিন্তু তখন তার মাথাটা ঠিক থাকে না। সে তখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে আর কি। করতে করতে এটা অনেক কনসিকুয়েন্সেস হয়। একটা সময় এসে যখন দেখে যে সে অ্যাকচুয়ালি ইভিল হয়ে যাচ্ছে, সে অ্যাকচুয়ালি খারাপ পথে চলে যাচ্ছে এবং সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে, সে তখন বলে যে আমার আর ভালো হওয়ার আর অবস্থা নাই, আমি অন্ধকারে চলে যাচ্ছি। ঠিক তখনই সে আবার পোড়া শুরু করে, তার গায়ে আবার আগুন ধরে। ফিনিক্স যেটা হয় যে আগুনে পুড়ে যায়, ছাই হয়ে যায়, ছাই থেকে আবার আবার ফিনিক্স পাখিটা আবার জেগে ওঠে আর কি। তখন সে যখন পুড়ে যেতে থাকে তখন তার মাথায় আসে যে এখন যে আমি পুড়ে যাচ্ছি, আমি তো আবার ফিনিক্স হয়ে আবার জেগে উঠবো। যখন জেগে উঠবো তখন তো আমার মধ্যে আধারটা আর থাকবে না, তখন হয়তো বা আমি আবার একটা ভালো মানুষ হিসেবে আবার উঠে দাঁড়াতে পারবো। এটাই হচ্ছে স্টোরিটা। বাংলাদেশের ব্যান্ডের কাছে চাই যে বাংলাদেশের 90-এর দশকে বাংলাদেশের ব্যান্ডের একটা বিপ্লব ছিল বলা যায়। সো এখন সেই দৃশ্যটা আগের মতো আর নাই। এটার কারণটা কি, আর এটা কিভাবে তৈরিটা হলো? এটা যদি আপনি খেয়াল করেন, পুরো ওয়ার্ল্ডেই অ্যাকচুয়ালি এই ভাটাটা পড়েছে, ব্যান্ডের ভাটাটা। পুরো ওয়ার্ল্ডে এখন মিউজিক ওয়ার্ল্ডের সিচুয়েশন কিন্তু আগের মতন নাই। আপনি চিন্তা করে দেখেন যে আগে প্রত্যেক বছরে হাজার হাজার ব্যান্ডের অ্যালবাম বের হইতো। বাংলাদেশে আমাদের প্রত্যেক মাসে মাসে অ্যালবাম বের হতো ব্যান্ডের, এখন হয় না, বিকজ মানুষজন অ্যালবাম শুনে না। মানুষজন গান, আগে আমরা ছোটোবেলায় যখন 35 টাকা দাম দিয়ে আমরা ক্যাসেট কিনতাম, ক্যাসেটটা কিনে নিয়ে বাসায় এসে আমাদের কাজটা ছিল হচ্ছে আমরা গানটা শুনবো, পুরো অ্যালবামটা শুনবো, আমাদের এখন আর অন্য কোনো কাজ নাই। কিন্তু এখন মানুষজন যেটা করে যে আচ্ছা গান বের হয়েছে একটা দুইটা, ওই দুইটা আমরা আচ্ছা ইউটিউবে শুনে ফেলাই, স্পটিফাই শুনে ফেলি, সাথে দেখাও যায় মিউজিক ভিডিও টাইপের একটা কিছু দেখলাম, ওই অদ্দূরই। এই জিনিসটা খালি বাংলাদেশে হয় না, এই জিনিসটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। টিকটক করতেছে, ফেসবুক করতেছে, এই করতেছে, পাশে গান চলতেছে, গাড়ি চালাচ্ছে পাশে গান চলতেছে। কিন্তু খালি আমি যে খালি গানটা শুনবো, আগে কিন্তু একটা ফিল, হ্যাঁ আগে কী করতাম, আমরা গান শুনতেছি, ফ্রেন্ডরা ডাকলো এই আয় চল ফুটবল খেলতে যাই, না আজকে যেতে পারবো না, আজকে অমুক ব্যান্ডের আজকে মাইলসের অ্যালবাম বের হয়েছে, অ্যালবামটা আমি জাস্ট কিনে নিয়ে আসছি, আমি এখন মাইলস শুনবো, আমি এখন ফুটবল খেলতে যাবো না। আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল, অ্যাক্টিভ লিসেনিং ছিল, এখন লিসেনিংটা প্যাসিভ হয়ে গেছে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিছু করার নাই। এই অধ্যায়টা আসছে, বাজে একটা অধ্যায়, এই অধ্যায়টা শেষ হবে, আবার আগের অধ্যায়ে যাবে। এটাই ইন্ডাস্ট্রিতে এইসব জিনিসপত্রই হতে থাকে, এক সময় নামে, এটা একটা সাইকেল। সো এটা নামবে আবার উঠবে, নামবে আবার উঠবে, এভাবেই চলতে থাকবে। সো আমরা অপেক্ষা করছি আবার ওই ভালো দিন আসার, কিন্তু আমরা কিন্তু থামিনি। আমরা কিন্তু ব্যান্ডটা আবার নতুন করে 4 বছর অর্থহীন কোনো রকম কিছুতে ছিল না, একটা গান করিনি, একটা মিউজিক ভিডিও করিনি, একটা অ্যালবাম দিইনি, একটা কনসার্ট করিনি। 4 বছর আমি অসুস্থতার জন্য পুরোপুরি শোয়া ছিলাম, আমি বিছানায়। আমার ব্যান্ড কিন্তু হাল ছাড়া নেই, আমার ব্যান্ড কিন্তু বলেছে যে না শুন বেশ সুস্থ হবে, আমরা তারপর আবার ব্যান্ড করবো। কেউ ব্যান্ড ছাড়া নেই, কিছু হয় নাই। তারপর যখন সুস্থ হয়েছি আমরা তারপরে ডিসিশন নিয়েছি যে ফ্যানরা আমাদের জন্য এতদিন ধরে ওয়েট করেছে, সো আমাদের মোটোটা হচ্ছে গিয়ে আমরা এখন অ্যালবাম করি, আমরা এখন মিউজিক করি, কনসার্ট করি একমাত্র ফ্যানদের জন্য। আমাদের মেইন গোল টাকা পয়সা না, আমাদের মেইন গোল ফেম না, আমাদের মেইন গোল নিজেদের মিউজিক করার প্যাশন না,
ওটা করতে চাইলে ইন্ডিভিজুয়ালি সলভ আমরা করতে পারি। সো আমরা অর্থহীন করে যাচ্ছি, আমাদের ফ্যানদের জন্য করে যাচ্ছি, এবং ফ্যানদের জন্যই করব। এইটা হচ্ছে কি আমাদের টার্গেট। ধন্যবাদ। আপনি একসময় বলেছিলেন সঙ্গীতই আমার থেরাপি। এখনো কি গান আপনাকে আগের মতোই বাঁচিয়ে রাখে মনে করেন? অবশ্যই এটা আমাকে, আমার যত ফ্রাস্ট্রেশন বলি, আমার যত খারাপ টাইম বলি, ওই সময় হয়তোবা আমি আমার খারাপ সময়টারকেই হয়তোবা আমি কাগজ কলমে লিখে ফেলি, একটা সুর দিয়ে ফেলি, তারপর হয়তোবা গানটা গায়ে ফেললাম। 6 বার গানটা গাইলাম, দেখলাম যে আমি একটু ভালো ফিল করতেছি। এটা আমাকে হেল্প করে। আচ্ছা, যখন মঞ্চে দর্শকরা একসাথে চিৎকার করে বলে বেজ বাবা, এই মুহূর্তে আপনি কি অনুভব করেন? প্রথম দিকে খুব মজা লাগতো, তারপরে আমি তাদের শুধরে দিই যে আমি কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছি একটা ব্যান্ড নিয়ে, ব্যান্ডের নাম অর্থহীন। সো বেজ বাবা না শুনে অর্থহীন শুনলে আমার অনেক ভালো লাগবে। সাথে সাথে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, সবাই অর্থহীন অর্থহীন বলা শুরু করে, তখন অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা ছিল, যখন আপনি মনে করেছিলেন হয়তো আর ফিরতে পারবেন কিনা, আর সেই সময় কে বা কিভাবে আপনি শক্তিটা পেয়েছিলেন? সবচেয়ে কঠিন মুহূর্তটা ছিল মোস্ট লাইকলি প্রথমবার যখন ক্যান্সারটা ধরা পড়লো আর কি। প্রথমবার না, দ্বিতীয়বার যখন ক্যান্সারটা ধরা পড়লো। প্রথমবার ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু দ্বিতীয়বার ডক্টর আমাকে সময় দিয়েছিল 8 থেকে 14 মাস, 2011 সালে। এখন আপনি হিসাব করেন 2025 সাল, 14 মাস কোথায়, 2011 থেকে 2025 সাল কোথায়। বাঁচে আছে আল্লাহর রহমতে, এখন আল্লাহ বাঁচায় রাখছে। মানুষজনের দোয়া ছাড়া এটা সম্ভব না। মানুষজন এত দোয়া করে আমার জন্য, আমি এত ব্লেসড একটা মিউজিশিয়ান অথবা একটা মানুষ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওই সেকেন্ড টাইম আমি ভয় পেয়েছিলাম, তখন ওই সময়টা আমার খুব খারাপ সময় গিয়েছিল। এই ফ্যানরাই আমাকে বাঁচায় রাখছে, আমার ফ্রেন্ডরা আমাকে বাঁচায় রাখছে, আমার ফ্যামিলি আমাকে বাঁচায় রাখছে। তাদের সাপোর্ট ছাড়া আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ডরা আপনাকে এরকম এত নিঃস্বার্থ ভালোবাসার কারণটা কি? আমরা এখনকার গতানুগতিক যেটা দেখা যায়, অনেকের লাখ লাখ কোটি কোটি ভিউ হয়, কিন্তু কয়েকদিন পরে মানুষ ভুলে যায়। কিন্তু আপনাকে কিন্তু সেই রকম না, আপনাকে সবাই মনে রাখে, আপনার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে সবার। এটার আসলে কারণটা কি? মোস্ট লাইকলি আমি যখন মিউজিক করি, তখন আমি যখন আমার ব্যান্ডের সাথে মিটিং করে বলি যে আমরা যে মিউজিক করবো, আমরা কিন্তু ভিউয়ের জন্য মিউজিক করব না, আমরা মানুষের ভালোবাসার জন্য করব, আমরা মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য করব, গান দেওয়ার জন্য করব। ওদের ভালোবাসা, ওদেরকে আমার অনেক কিছু ফেরত দেওয়ার আছে। ওরা আমাদের জন্য এত দোয়া করছে, আমার জন্য এত দোয়া করছে, ফেরত দেওয়ার আছে। সো পুরো জিনিসটা অ্যাকচুয়ালি অনেস্ট একটা জিনিস। এখানে কোনো ছল চাতুরি নাই, এখানে কোনো রকম স্ট্র্যাটেজি নাই, এখানে কোনো নাই। আজকে আমরা স্টেজে উঠে মিশিগানের যেই কয়জন মানুষজন আসবে, তাদের সামনে যখন গান গাবো, আমরা গানগুলো তাদের জন্যই গাবো, জাস্ট তাদের খুশি করার জন্যই গাবো। তাদের মধ্যে কেউ খুশি হবে, কেউ অখুশি হবে, অসুবিধা নেই, কিন্তু যে কয়টা মানুষজন খুশি হবে ওইটাই আমাদের প্রাপ্তি। একদম শেষের প্রশ্নটা হচ্ছে কি, প্রবাসের তরুণরা অনেকেই স্বপ্ন নিয়ে সংগ্রাম করছে, গান বলেন, বিভিন্ন সেক্টরে বলেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? কিংবা ধৈর্য ধরতে হবে, হাল ছাড়া যাবে না, ধৈর্য ধরতে হবে। লাইফে অনেক ধরনের কষ্ট, অনেক অনেক ধরনের বাধা বিপত্তি আসবেই, কিন্তু ওগুলাকে আপন করে নিতে হবে যে হ্যাঁ, এটা তো হবেই। আর একটা মানুষের যদি কম্বল কেনার টাকা না থাকে, গ্রীষ্মকালে গরমের সময় যদি ফ্যান না থাকে, এসি না থাকে, তখন তার চিন্তা করতে হবে এই গরমে আমি এত কষ্ট করতেছি, কান্নাকাটি করলে চলবে না। তখন তার চিন্তা করতে হবে অসুবিধা নাই, কয়েকদিন পরেই শীতকাল আসবে, তখন তো আমার এই এত গরম লাগবে না। সো আমি একটা কাজ করি, কান্নাকাটি না করে কীভাবে শীতকালের জন্যে আমি একটা কম্বল কিনতে পারি ওইটা চিন্তা করি, এবং আমরা টাকা জমা একটা কম্বল কিনে ফেলাই। তো যখন শীতকালটা আসবে তখন সে খুব আরামে কাটাবে, এবং চিন্তা করবে তখন যে গ্রীষ্মকালটা যখন আসবে তখন কীভাবে আমি একটা ফ্যান কিনতে পারি অথবা একটা এসি কিনতে পারি, ওইটার জন্য একটু চেষ্টা করি, কষ্ট করি। তো এই সাইকেলে যদি চলতে থাকে
তাহলে লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে। সুমন ভাই, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে বাংলা ওয়ান যে আমাদের আজকে ইনভাইট করেছেন এই ইন্টারভিউটা নেওয়ার জন্য।